হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি। তো আমরা যে আজকে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ডাব্লিউবি প্রাইমারি টেট ছাড়াও বিভিন্ন পিএসসি ক্লার্ক, রেল, গ্রুপ ডি এছাড়াও ডাব্লিউবিসিএস প্রিলিম এবং মেনের জন্য একেবারে হেল্পফুল। তো পুরো কনসেপ্ট ওয়াইজ একদম পুরো ডেটা আমরা এখানে আজকে আলোচনা করব, যেগুলো আমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য উপযুক্ত হবে। তোমরা জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর অবশ্যই তোমরা যদি পিডিএফের প্রয়োজন হয় তবে আমাকে অবশ্যই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা এসএমএস করলেই আমি তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দেবো। তাহলে চলো বন্ধুরা শুরু করি। তো দেখো এখানে যেটা বলা হয়েছে যে রামসর সাইট সম্পর্কে আমরা কি তথ্যগুলো জানবো। তো দেখো এখানে প্রথমে মিডিলে রাখা আছে রামসর সাইট। তো এই যে রামসর সাইট নিয়ে একটা সম্মেলন হয়েছিল, এই সম্মেলনটা হয়েছিল কবে না, এই সম্মেলনটা হয়েছিল 1971 সালে 2 ফেব্রুয়ারি। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে রামসর সম্মেলন হয়েছিল কবে। তো পরীক্ষায় আসলে আমরা আনসার করব 1971 সালে 2 ফেব্রুয়ারি। ওকে, তো আরেকটা জিনিস যেটা আমরা লক্ষ্য করব, দেখো আর ইন্ডিয়া কিন্তু জয়েন হয়েছিল কবে, ইন্ডিয়া জয়েন হয়েছিল 1982 সালে। ভালো করে বুঝতে হবে। তো যখন রামসর যে সম্মেলন হয়েছিল 1971 সালে, তখন কিন্তু ভারত অংশগ্রহণ করেনি। ঠিক তার 10-11 বছর পরে ভারত রামসরের আন্ডারে যায়, অর্থাৎ 1982 সালে ভারত ওই রামসর মানে মানে অধিবেশনে বা রামসরে যে চুক্তি হয়েছিল সেখানে কিন্তু অংশগ্রহণ করে। এটা মনে রাখতে হবে। আর একটা যেটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে রামসর দিবস বা রামসর ডে কবে পালন করা হয়, তাহলে সেটা আনসার হবে 2 ফেব্রুয়ারি। আর একটা জিনিস যেটা জানতে হবে, যে রামসর যে একটা অধিবেশন হলো 1971 সালে, যে আজকে একটা কোনো কিছু অধিবেশন হলো তার মানে যে আজকে সেটা এফেক্ট করবে সেটা তো না, সেটা আইনে পরিণত হতে গেলে কয়েক বছর সময় লাগে। সেটা কবে থেকে হয়েছে, সেটা হচ্ছে 1975 সালে। এটাও পরীক্ষা জিজ্ঞাসা করা হয়, যে পরীক্ষা যদি প্রশ্ন আসে রামসর সম্মেলন কবে হয়েছিল, তাহলে সঠিক আনসার হবে 1971। পরীক্ষা যদি প্রশ্ন আছে যে রামসর চুক্তি পৃথিবীতে কবে অ্যাপ্লাই করা হয়েছিল প্রত্যেকটা দেশের ক্ষেত্রে, তাহলে এটা হবে 1975 সালে। অর্থাৎ রামসর সম্মেলনে বলা হয়েছিল যে আমাদের যে সমস্ত ওয়েটল্যান্ড অর্থাৎ জলাভূমিগুলো রয়েছে সেগুলো কী করতে হবে, সংরক্ষণ করতে হবে। এটা কিন্তু প্রত্যেকটা দেশের ক্ষেত্রে প্রযোজ্য। এই যে প্রযোজ্য নিয়মটা একেবারে কার্যকারী করা হলো, সেটা হচ্ছে 1975 সালে। তারপরে এখানে দেখো রামসর সম্পর্কে কিছু একটা কিছু ফ্যাক্ট দেওয়া হয়েছে। দেখো এখানে বলা হচ্ছে কি রামসরটা কোথায় হয়েছিল, যেগুলো পরীক্ষা এক্সামে আসবে সেগুলো বলছি। রামসরটা হয়েছিল কোথায়, ইরানে। কোথায় হয়েছিল, ইরানে হয়েছিল। ঠিক আছে, ইরানে হয়েছিল। কবে হয়েছিল, 1971 সালে। কেন হয়েছিল, কারণ বিভিন্ন যে জলাভূমি রয়েছে বিভিন্ন দেশে, যে সমস্ত জলাভূমিগুলো রয়েছে সেগুলোকে কনজারভেশন করার জন্য, অর্থাৎ কি সংরক্ষণ করার জন্য একটা গঠন করা হয়েছিল একটা সংস্থা অর্থাৎ সম্মেলন, সেটাকে বলা হয় রামসর অ্যাক্ট বা রামসর সম্মেলন বলা হয়ে থাকে। তোমরা একটু পড়ে নেবে যদি পিডিএফটা নাও। তারপরে দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট নিয়ে আলোচনা করা হয়েছে। তো ভারতের রামসর নিয়ে আলোচনা যদি আমরা করি, তাহলে দেখতে পাবো যে টোটাল এখন আমাদের রামসর সাইট রয়েছে কটা। আমাদের বর্তমানে টোটাল রামসর সাইট রয়েছে 37টা। আর তার মধ্যে মেজর মানে টোটাল রয়েছে 37টা, আর মেজর মানে হচ্ছে সব থেকে প্রমিনেন্ট বিখ্যাত অর্থাৎ গুরুত্বপূর্ণ রয়েছে 27টি। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভারতবর্ষের সবথেকে গুরুত্বপূর্ণ রামসর সাইটের সংখ্যা কটি, 27টি 37টি, তখন আনসার করব 27টি, কারণ বলে দিয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ। আর যদি বলা হয় যে ভারতবর্ষে টোটাল রামসর সাইটের সংখ্যা কটি, তাহলে সেক্ষেত্রে আমরা আনসার করব টোটাল হচ্ছে 37টি। ওকে, তো আরেকটা যেটা জিনিস মনে রাখতে হবে, যে ভারতের প্রথম রামসর সাইটের নাম কি। ভারতের প্রথম রামসর সাইটের নাম কি, সেটা হবে চিল্কা হ্রদ। কি হবে, চিল্কা হ্রদ। এটা অবস্থিত কোথায়, এটা উড়িষ্যাতে অবস্থিত। ঠিক আছে, উড়িষ্যাতে চিল্কা হ্রদ অবস্থিত। তো আমি তোমাদেরকে অবশ্যই হ্রদ নিয়ে একটা ভিডিও প্রোভাইড করে দেবো, সেখানে হ্রদ থাকবে, উপহ্রদ থাকবে। ঠিক আছে, তো এবার দেখো এখানে কি বলছি, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে
ভারতের প্রথম রামসর সাইট কবে ঘোষণা করা হয়েছিল, এটা প্রশ্ন হতে পারে। তাহলে আমরা আনসার করব কি 1 অক্টোবর। কি বললাম ভালো করে দেখো, 1 অক্টোবর মানে 10 পরে অক্টোবর, কত 1 অক্টোবর কবে 1981। কত বললাম 1 অক্টোবর 1981। কিন্তু ভারত কিন্তু 1982 সালে রামসরের অন্তর্ভুক্ত হয়েছিল, কিন্তু ভারত অন্তর্ভুক্ত হওয়ার আগেই এই চিল্কা হ্রদকে কিন্তু ঘোষণা করা হয়েছিল, ঠিক আছে, রামসর সাইট হিসাবে। তো এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে ভারতের প্রথম রামসর সাইটের নাম কি, চিল্কা হ্রদ, যেটা ঘোষণা করা হয়েছিল কবে 1981 সালে। এটাই পরীক্ষা আসবে 1981 সালে। তো আরেকটা যেটা মনে রাখতে হবে, ভারতের সর্বশেষ রামসর সাইটের নাম কি, তো এটাও মনে রাখবে কি সুন্দরবন। সুন্দরবন হচ্ছে ভারতের মানে সর্বশেষ রামসর সাইট, এই 27টে মেজরের মধ্যে, ঠিক আছে। 37টা হলো 2019 হলো 37টা, মানে আরও 10টা বেড়েছে। সেই 10টার নাম আমাদের এখনো পরীক্ষায় আসবে না, কারণ সেগুলো অতটা ইম্পর্টেন্ট না। তো এটাই পরীক্ষা আসবে যে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে বিলং করছি এবং ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দেব, তো পরীক্ষা আসবে যে সুন্দরবন কবে রামসর সাইটের অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে আমরা আনসার করব 1 ফেব্রুয়ারি। কবে 1 ফেব্রুয়ারি 2019, ঠিক আছে। তো সুন্দরবন কবে রামসর সাইটে তকমা পেয়েছে 2019 সালে। তো আরেকটা যেটা মনে রাখতে হবে, ভারতের সবথেকে বৃহত্তম রামসর সাইটের নাম কি, এটা আনসার হবে কি সুন্দরবন, সব থেকে বড়। তাহলে ভারতের সব থেকে বড় রামসর সাইটের নাম কি সুন্দরবন। আর সব থেকে ছোট কোনটা, সেটা হবে কি রেণুকা। রেণুকা বলে একটা মানে হ্রদ রয়েছে, সেটা অবস্থিত কোথায়, সেটা অবস্থিত আমাদের হিমাচল প্রদেশে। তো হিমাচল প্রদেশের রেণুকা বলে একটা হ্রদ রয়েছে, এটা রামসর সাইটে তকমা পেয়েছে। এটা কোথায় অবস্থিত, এটা অবস্থিত তোমার কোথায়, আমরা জানি হিমাচল প্রদেশে অবস্থিত। তারপর দেখো এখানে ম্যাপ ওয়াইজ আমরা বিভিন্ন রামসর সাইটের লোকেশনগুলো জানবো। তো এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট লোকেশন আছে যেগুলোর নাম তোমরা জানতে হবে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে। তো দেখো আমি ম্যাপটা জুম করছি, ভালো করে ম্যাপের সঙ্গে দেখবে, একটু খেয়াল করো। এইখান থেকে আমরা জানি এই ওপর দিকটায় কী বলা হয়, জম্মু অ্যান্ড কাশ্মীর। এখন ভাগ হয়ে গেছে, জম্মু কাশ্মীর লাদাখে ভাগ হয়ে গেছে। তো এই ভাগের দিকে যাচ্ছি না, টোটালটা দেখো। উলার লেক ভারতের সব থেকে বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি, পরীক্ষা জিজ্ঞেস করতে পারে। এই হ্রদ সম্পর্কে অবশ্যই তোমাদের একটা ভিডিও দিয়ে দেবো নেক্সট দিন। ভারতের সব থেকে বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম হচ্ছে উলার লেক। এটা সাধারণত আমরা জানি জম্মু কাশ্মীরে অবস্থিত, ঝিলাম নদীর তীরে। কি নদী, ঝিলাম নদীর তীরে অবস্থিত ভারতের সব থেকে বৃহত্তম কি, এটা একটা হ্রদ। এই হ্রদটাকে বলা হয় কি, এই হ্রদটিকে বলা হয় টেকটনিক লেক বলা হয়, ইংরেজিতে বলা হয় টেকটনিক লেক। আর আরেকটা ইংরেজিতে বলা হয়, এটাও পরীক্ষা জিজ্ঞাসা করা হয়, ওয়াক্সবো লেক। ভারতের সব থেকে বৃহত্তম ওয়াক্সবো লেক। ওয়াক্সবো মানে কি, অশ্ব আকৃতি হ্রদ। যখন হ্রদ চ্যাপ্টারটা পড়াবো তখন পুরো ডিটেলসে বলে দেব। এটা একটা ওয়েটল্যান্ড, এটা মনে রাখতে হবে। তারপরে যেটা তোমাদেরকে মনে রাখতে হবে, পং পং ড্যাম। কি বললাম, পং ড্যাম। তো পং ড্যামটা কি, এটা সাধারণত বিপাশা নদীর তীরে অবস্থিত, অর্থাৎ বিপাশা নদীর তীরে না, বিপাশা নদীতে অবস্থিত, অর্থাৎ বিয়াস নদীর তীরে অবস্থিত। ওকে, তো এটা মনে রাখতে হবে, এটা হিমাচল প্রদেশে রয়েছে, বিয়াস নদীতে অবস্থিত পং ড্যাম, এটা কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে। ওকে, তারপরে দেখো বলছে রোপার। এই রোপারটা কি, রোপারটা অবস্থিত কোথায়, পাঞ্জাবে অবস্থিত রোপার। এটাও একটা ওয়েটল্যান্ড। তো তোমরা পিডিএফটা যদি নিয়ে নাও তাহলে ভালো করে লোকেশনগুলো একটু লক্ষ্য করবে, যে কোনো একটা পরীক্ষা আসতেই পারে। তো যদি তোমরা প্রাইমারি টেট নিয়ে শুধুমাত্র পড়াশোনা করো তাহলে এত কিছু জানার প্রয়োজন নেই, যদি তোমরা অন্যান্য পরীক্ষা দিতে যাও তাহলে জানতে হবে। এছাড়াও যেটা আরেকটা মনে রাখতে হবে, সম্বর লেক। রাজস্থানের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে সম্বর লেক। আর এটা সাধারণত বায়ুর ক্ষয়কাজের ফলে তৈরি হচ্ছে, অর্থাৎ বায়ুর ক্ষয়কাজের ফলে তৈরি হচ্ছে কি সম্বর লেক। এটা কোথায় অবস্থিত, রাজস্থানে অবস্থিত। আর একটা যেটা মনে রাখতে হবে, কেওলাডো ন্যাশনাল পার্ক, এটাও কিন্তু রামসর সাইট। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে ভারতের কোন ন্যাশনাল পার্কটি রামসর সাইটের অন্তর্ভুক্ত, তাহলে আমরা আনসার করব কি কেওলাডো ন্যাশনাল পার্ক। সেটা অবস্থিত কোথায়, সেটা হচ্ছে রাজস্থানে অবস্থিত।
তারপর দেখো নাল সরোবর, তো নাল সরোবর বার্ড স্যাঞ্চুয়ারি, এটা খুব ইম্পর্টেন্ট প্রাইমারি টেটের জন্য। তাহলে গুজরাটে অবস্থিত নাল সরোবর বার্ড স্যাঞ্চুয়ারি, তাহলে এটাও কিন্তু রামসর সাইটের অন্তর্ভুক্ত। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে গুজরাটের কোন কোন বার্ড স্যাঞ্চুয়ারিটি রামসর সাইটের অন্তর্ভুক্ত, তাহলে আমাদের আনসার হবে কি নাল সরোবর বার্ড স্যাঞ্চুয়ারি। এটা কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। ঠিক আছে, তো তারপরে নিচের দিকে চলে আসো কেরালা। তো কেরালাতে যেটা রয়েছে ভেম্বা নদ, ঠিক আছে, কেরালার সব থেকে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি? ভেম্বা নদ, খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে কি অষ্টমুদি লেক কোথায় অবস্থিত, খুবই তো পরীক্ষা আছে, অষ্টমুদি হ্রদ কোথায় অবস্থিত? কেরালাতে। আর ভেম্বা নদ কেরালাতে। এখানে সাধারণত হ্রদগুলোকে কি বলা হয়? লেগুন বলা হয়, সরি এখানে কয়াল বলা হয়। কি বলা হয়? কয়াল। তো এখানে লবণাক্ত জলের হ্রদগুলোকে কয়াল বলে ডাকা হয়, এটা কিন্তু মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। আর একটা যেটা মনে রাখতে হবে যে বলছে দেখো পয়েন্ট কালিমেয়ার, পয়েন্ট কালিমেয়ারটা কি? এটা একটা ওয়াইল্ড লাইফ বার্ড স্যাঞ্চুরি। তো এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত কোথায়? এটা তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এটা তামিলনাড়ুতে অবস্থিত। কারণ এটা কি? এটা তো তামিলনাড়ু, তাই না? এটা তামিলনাড়ু, তাহলে তামিলনাড়ুতে অবস্থিত কি? পয়েন্ট ক্যালিমিয়ার। পয়েন্ট ক্যালিমিয়ার বার্ড স্যাঞ্চুরি কোথায় অবস্থিত? সেটা অবস্থিত আমাদের তামিলনাড়ুতে। আর এইগুলো প্রত্যেকটা কিন্তু যে রামসর সাইটের তকমা পেয়েছে। আর যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকে জানো কোলেরু লেক। তো এটা পরীক্ষায় আসবেই আসবেই, বিভিন্ন পরীক্ষায় আসে এই কোলেরু লেক সম্পর্কে। পরীক্ষায় এটা সাধারণত আসে কি, যে কোলেরু লেক কোন, অর্থাৎ কোলেরু হ্রদ, ঠিক আছে, লেক তো না, হ্রদ, সরি ইংরেজিতে লেক বলা হয়, বাংলাতে হ্রদ বলা হয়। তো কোলেরু হ্রদটা কোথায় অবস্থিত? কোলেরু হ্রদটা অবস্থিত, মনে রাখতে হবে যে আমরা জানি, এই যে দেখো ভালো করে বলছি, এই জায়গাটা দিয়ে বয়ে আসছে কি? এখান দিয়ে বয়ে আসছে গোদাবরী নদী। কি নদী? গোদাবরী। আর তার ঠিক নিচ দিয়ে বয়ে আসছে কি? এইখানে আসছে নামটা কি? সেটা হচ্ছে কৃষ্ণা নদী। পরীক্ষায় আসে যে কোলেরু হ্রদটি কোন নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত, তাহলে আনসার হবে কি? গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যভাগে অবস্থিত। ঠিক তার নিচে রয়েছে কি? পুলিকট। কি রয়েছে? পুলিকট হ্রদ। তো পুলিকট আছে, ঠিক এইখানে গেছে কি? কাবেরী নদী। তাহলে পরীক্ষায় প্রশ্ন আছে পুলিকট হ্রদটি কোন নদীর মধ্যবর্তী স্থানে অবস্থান করছে, তাহলে হবে কৃষ্ণা ও কাবেরী নদীর মধ্যবর্তীতে অবস্থান করছে। এগুলো একটু মনে রাখতে হবে। তারপরে দেখো আমরা পশ্চিমবঙ্গে যদি দেখতে পাই, দুটো রামসর সাইট রয়েছে, একটা সুন্দরবন রয়েছে, আর একটা হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। এটা খুবই পরীক্ষা আসে, খুবই পরীক্ষা, এটা সম্পর্কে ভালো করে আমরা জানবো। তো চিল্কা তো আমি আগে বললাম চিল্কা হবে। তারপরে দেখো কি বলছে, ভিতরকণিকা। উড়িষ্যাতে একটা ম্যানগ্রোভ অরণ্য রয়েছে যার নাম হচ্ছে ভিতরকণিকা। এটা কিন্তু পরীক্ষায় এসেছিল যখন আমাদের 2015-তে না 2011-তে যখন একবার প্রাইমারি টেট হয়েছিল, তখন পরীক্ষা এসেছিল যে ভিতরকণিকা যে অভয়ারণ্যটি কোন নদীর তীরে অবস্থিত। তো সেটা হবে কি? সেটা হবে যে ভিতরকণিকা উড়িষ্যা মহানদী রয়েছে, তাই মহানদী নদীর তীরে ভিতরকণিকা অভয়ারণ্যটি অবস্থিত। এটা কিন্তু মনে রাখতে হবে। তারপর দেখো বলছে কি লোকটাক। তো মণিপুরে রয়েছে লোকটাক হ্রদ, আমরা প্রত্যেকেই জানি মণিপুরের লোকটাক হ্রদ রয়েছে। তো এইগুলো একটু একটু করে আমাদেরকে জানতে হবে। তো চলো আমরা নেক্সট পার্টে এবার আমরা যাই। দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেগুলো আমাদের সাধারণত পরীক্ষায় জিজ্ঞাসা করে, তো মনে রাখতে হবে। এখানে কি বলা হয়েছে যে ডিক্লেয়ার করা হয়েছে 19শে আগস্ট 2002 সালে। তো 19শে আগস্ট 2002 সালে যে সমস্ত সাইটগুলোকে রামসরের অন্তর্ভুক্ত করা হয়েছে তার নামগুলো জানবো। প্রত্যেকটাই কিন্তু 2002 সালে তকমা পেয়েছে। কি? কেরালা। কেরালাতে কি কি নাম পড়েছি মনে করো একবার? অষ্টমুদি, তারপরে কি ভেম্বা নদ, আরেকটা কি? একটা হচ্ছে কি স্বাস্থ্যকোট্টা। ঠিক আছে, তো এই যে নামগুলো আমরা পড়েছি, এই নামগুলো আমাদের পড়তে হবে। এখানে আমরা দুটো জিনিস মনে রাখবো, একটা ভেম্বা নদ আর একটা হচ্ছে অষ্টমুদি। এই দুটোই পরীক্ষা জিজ্ঞাসা করা হয়। আর একটা রয়েছে তামিলনাড়ুতে বললাম বার্ড স্যাঞ্চুরি, ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, সেটা নাম কি? পয়েন্ট ক্যালিমেরো, এটা তামিলনাড়ুতে অবস্থিত। আর জম্মু কাশ্মীরে আরেকটা অবস্থিত কি? কি যে কি কি যে কি সোমরি, কি নাম? তোসোমরি। তোসোমরিটা কি? জম্মু কাশ্মীরে অবস্থিত। তোসোমরি, তোসোমরি কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে অবস্থিত তোসোমরি। আর একটা আমি এর আগে বলে দিলাম
যে বিপাশা নদী অর্থাৎ বিয়াস নদীতে অবস্থিত কি হিমাচল প্রদেশে পোং ড্যাম, বারবার পরীক্ষা জিজ্ঞেস করে এগুলো। তারপর দেখো আসাম, এগুলো প্রত্যেকটা কিন্তু 2002 সালে তকমা পেয়েছে। তারপরে দেখো আসামে রয়েছে কি বিপার বেল, কি নাম, বিপার বেল রয়েছে আসাম। মধ্যপ্রদেশে ভোজ, তো মধ্যপ্রদেশে ভোজ সম্পর্কে যদি আমরা জানি একটু ভালো করে দেখতে পাবো, কি দেখতে পাবো, যে এটা হচ্ছে ভারতের সবথেকে দূষিত হ্রদ। কি বললাম, ভারতের সবথেকে দূষিত হ্রদের নাম কি, ভোজ। ঠিক আছে, মধ্যপ্রদেশের ভোজ। মনে রাখবে কি করে, মধ্যপ্রদেশ মানে কি, এটা ধরো আমি একটা জাস্ট বললাম যে এটা ধরো ভারত, এটা ভারত, মধ্যপ্রদেশ এইখানে অবস্থিত। এইখানে যদি ভোজ লেকটা অবস্থান হয়, সাপোজ ধরো ভোজ মানে কি, বিয়ের বাড়ি ভোজ খেতে গেছি আমরা, তো খাবার পরে আমাদের থালা বাটিগুলো আমরা কোথায় ফেলি, হয়তো বিয়ের বাড়িতে যদি কোনো একটা পুকুর থাকে, ছোট্ট পুকুর ডোবা থাকে, সেখানে সবাই গিয়ে এগুলো ফেলি। তো এখানে ধরো চারিদিকে বিয়ে হচ্ছে, আমরা সবাই ভোজ খেতে গেছি, তো আমাদের খাওয়ার অবশিষ্ট খাবার থালিগুলো বাটিগুলো কোথায় ফেলবো, এই ভোজে ফেলবো। অর্থাৎ ভোজ খেয়েছি মানে কি সেখানে ফেলবো, অর্থাৎ কি দূষণ হবে। এটা পুকুরে যদি এই সমস্ত নোংরা পদার্থ ফেলি তাহলে কি হবে, দূষিত হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি। তাহলে মধ্যপ্রদেশের ভোজ হচ্ছে ভারতের সব থেকে দূষিত হ্রদ। তো আরেকটা বললাম কি, অন্ধ্রপ্রদেশের কোলিরু, খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষা জিজ্ঞেস করে। উড়িষ্যার ভিতরকণিকা, পশ্চিমবঙ্গে রয়েছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা জানবো পশ্চিমবঙ্গে যে ইস্ট কলকাতা রয়েছে সেই সম্পর্কে কিছু ইনফরমেশন, যেগুলো পরীক্ষায় আসতে পারে আমাদের। তো যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষা দেবো, তো আমাদের পশ্চিমবঙ্গে ইস্ট কলকাতা 2002-এ তকমা পেয়েছিল, খুব ইম্পর্টেন্ট। পরীক্ষা যদি আসে যে পূর্ব কলকাতার যে রামসর সাইটটি কবে তকমা পেয়েছিল, 19শে আগস্ট 2002 সালে। তার টোটাল এরিয়া কত, তার টোটাল এরিয়া হচ্ছে 125,200। তো মনে রাখবে কি করে, 125,200 এইভাবে মনে রাখবে। এটা টোটাল এরিয়া 125,200 হেক্টর। ঠিক আছে, তো এখানে আর একটা জিনিস পরীক্ষায় আসে, যে এখানে কিন্তু মাছ চাষ করা হয়। তো মাছ চাষ করা হয় কতটা এরিয়াতে, সেটা মনে রাখতে হবে, যে 58-52, কত, 58-52তে মাছ চাষ করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, 58-52তে মাছ চাষ করা হয়। এগুলো প্রত্যেকটা কিন্তু WBCS মেন্স পরীক্ষা এসেছে বারবার। তো এই জন্যই বলছি, তোমরা যদি কোনো পরীক্ষা দাও তাহলে এগুলো মনে রাখতে হবে, যে মাছ চাষ করা হয় 58-52। জাস্ট এইটুকুই মনে রাখবে, বেশি কিছু জানার প্রয়োজন নেই। তো এই ছিল আমাদের রামসর সাইট নিয়ে টোটাল আলোচনা। তারপর দিন আমরা এগ্রিকালচার, বনভূমি সব নিয়ে আলোচনা করব। তো ওকে বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।